পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের মেলা। এই মেলার বয়স হচ্ছে 500 বছরের পুরনো মেলা। কোথায় এই মেলা, কিভাবে আসবেন, আগামী দিন কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গ্যারেজ থাকবে। এটা যে মেলা বসবে তার কিন্তু টোটাল যে স্ট্রাকচার প্যানেলগুলো কিন্তু বানাচ্ছে, এইগুলো কিন্তু আগামী দিন কিন্তু সমস্ত বড় বড় সমস্ত দোকানপাট বা যে সমস্ত মাছগুলো ইউনিক ধরনের মাছ তোমরা আসলে দেখতে পারো, সেই সমস্ত দোকানপাট যেগুলো বলবে সেই জায়গা এই জায়গাগুলো কিন্তু কাজ চলছে। মাছের দোকানের পাশাপাশি এখানে আরো বিভিন্ন রকম ফল সবজি বিভিন্ন রকম দোকানপাটও কিন্তু বসে থাকে। এখানে আসলে কিন্তু আপনারা 40 থেকে 50 কিলো এবং এমনকি 60 থেকে 70 কিলো 80 কিলো ওর জন্য কিন্তু আপনারা মাছ দেখতে পারেন বড় বড়। এটা জিলিপি বা বাদাম বা যেগুলো ছাড়া কিন্তু মেলা কমপ্লিট হয় না, সেই সমস্ত দোকানপাটও কিন্তু এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি সেই সমস্ত দোকানপাট বসে গেছে এবং তারা তাদের খাবার কিন্তু অলরেডি রেডি করতে শুরু করে দিয়েছে এবং দেখবেন এগুলো থেকে শুরু করে বিভিন্ন রকম দোকানপাট তোমরা দেখতে পারবে, সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবে। একদিনের জন্য কিন্তু এত রকম সমস্ত ব্যবস্থাপনা এবং এত রকম সমস্ত দোকান হয়। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সব খেলনার দোকান, রঙের সমস্ত টেডি বিয়ার রয়েছে। দাদা কি প্রত্যেক বছর আসা হয়? আচ্ছা, এগুলো কি সব ঠাকুরের ভোগের প্রসাদ হচ্ছে নাকি? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু ঠাকুরের যে ভোগের প্রসাদ সেগুলো কিন্তু মালপো যে ভোগ দেওয়া হবে সেই মালপো প্রসাদের ভোগ কিন্তু এখানে কিন্তু অলরেডি তার রেডি হয়ে গেছে। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পালং শাক চচ্চড়ি, চাটনি, হ্যাঁ, এবং বসিয়ে খাওয়ানো হবে দুপুরবেলা। মানে এটা কি আগামীকাল? আগামীকাল মানে আগামীকাল যত ভক্তরা আসবে সবাইকে খাওয়াতে হবে? সবাইকে। এটা হচ্ছে আপনার রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটে। এটা ওনার স্ত্রী ওনাকে বলেছিলেন, ঠিক আছে তোমাকে তো ঘরে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, তো তুমি যাও নীলাচলে, মহাপ্রভু এসেছেন, তুমি চলে যাও মহাপ্রভুর কাছে নীলাচলে। অসময় এই সময় এইখানে আমরা ইলিশ মাছ খাবো আর আমের টক খাবো। এখানে একটা পুকুর আছে, মন্দিরেরই পুকুর আছে। এখন পুকুরে যাওয়ার মতন পরিস্থিতি নেই। এখন এখন আনন্দ উৎসবটা বদলে গেছে মাছের মেলা। মানে যেহেতু একদিনের মেলা সেখানে বিশাল আহামরি বড় কিছু আসে না, সেখানে কিন্তু কাঠের যে নাগরদোলা সেটাই কিন্তু মূলত আসে। তো দেখতে পাচ্ছি সেই কাঠের নাগরদোলা কিন্তু সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এর পাশাপাশি কিন্তু আরো সমস্ত বিভিন্ন রকম বাচ্চাদের সমস্ত যে খেলনা গাড়িগুলো চালার সেগুলো কিন্তু সব এসেছে এবং এগুলো কিন্তু সেটা রেডি হচ্ছে। এরপর থেকে দেখতে পাচ্ছ ডান দিকে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোতে তারা যারা আসে দূর দূরান্ত তারা কিন্তু পিকনিক করে থাকে, বা তোমরা যারা আসতে চাইছো তারা এসে কিন্তু পিকনিক করতে পারবে। বা ওপরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ টোটাল যে জমিগুলো ফাঁকা সেই জায়গাগুলোতে কিন্তু পিকনিক হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেল ভবঘুরে সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের মেলা, যেটার বয়স হচ্ছে কিন্তু 500 বছরের পুরনো। কোথায় এই মেলা এবং কিভাবে আপনারা আসবেন, বা এই মেলার কবে থেকে শুরু, বা এই মেলার প্রস্তুতি কতদূর, সবটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি হুগলি জেলার আদিসপ্ত গ্রামের কেষ্টপুরের মাছের মেলা, যেটা কিনা পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাছের মেলা। এবং এই মেলাটির বয়স হচ্ছে কিন্তু আনুমানিক 518 বছরের পুরনো মেলা। তো এই মেলা কবে থেকে শুরু এবং এই মেলাতে আপনারা কিভাবে আসবেন, এবং এখানে আসলে আপনারা যেটা বিল আকর্ষণ, যেই মন্দিরকে কেন্দ্র করে এই মেলাটা হয়, যেখানে আসলে আপনারা দেখতে পারবেন কিন্তু বিশাল বড় বড় আকৃতির মাছ, যেটা কিন্তু সাধারণত আপনারা বাজারে দেখে থাকেন না। এখানে আসলে কিন্তু আপনারা 40 থেকে 50 কিলো এবং এমনকি 60 থেকে 70 কিলো 80 কিলো ওর জন্য কিন্তু আপনারা মাছ দেখতে পারেন বড় বড়। মানে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষ সংক্রান্তির দিন রাতটা পার করলেই কিন্তু আগামী দিন মানে পয়লা মাঘ। এবং এই পয়লা মাঘেই কিন্তু এই সপ্তগ্রাম কেষ্টপুরেই কিন্তু প্রত্যেক বছর মতো এবছর অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু সেই মাছের মেলা, 518 বছরের পুরনো মাছের মেলা। তো আজকে আপনাদেরকে আমি ঠিক তার আগের দিন নিয়ে চলে এসেছি এখানে ওই মাছের মেলার যে প্রস্তুতি কতদূর সেটা, বা এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে যে সমস্ত ইতিহাস সবটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এবং আজকে এই মেলার প্রস্তুতি কতদূর এগিয়ে রয়েছে সেটাও কিন্তু আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন, ভিডিওকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যারা আমাকে চেনেন না, আমি আপনাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবঘুরে সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন আপনাদেরকে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন, কেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়।
তো চলুন বেশি না বকে বাট শুরু করে লেটস স্টার্ট। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই প্রথম, এই মাছের মেলা মানে কৃষ্ণপুকুর মাছের মেলা এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন, হাওড়া থেকে যে কোনো বর্ধমানগামী লোকাল ট্রেন ধরে সরাসরি আপনারা সব ব্যান্ডেল স্টেশনের পরের স্টেশন সপ্তগ্রাম স্টেশন আসবেন এবং সেখান থেকে আপনার টোটোরে মাত্র 5-7 মিনিটে সময় লাগবে, মাত্র 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। সরাসরি কিন্তু আপনারা এই মাছের মেলায় চলে আসতে পারবেন। এবং এছাড়া কিন্তু আপনাদের গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন গিয়ে সেটা ফলো করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু চারিদিকে কিন্তু সমস্ত সবুজ আর সবুজ গাছপালায় ভর্তি। এবং এই যে ফাঁকা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, আগামী দিন কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সমস্ত গ্যারেজ মানে তোমরা যারা বাইক নিয়ে বা বিভিন্ন গাড়ি নিয়ে আসতে চাইছো সেগুলো আসলে কিন্তু এই সমস্ত ফাঁকা জায়গাগুলোতে এগুলো সমস্ত গ্যারেজ থাকবে। এই যে মেন রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু সামনে গেলে কিন্তু মাছের মেলাটা হবে। তার দুধার দিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্ত দোকানপাট যে বসবে তার কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু কাজ চলছে। মানে যারা দোকানপাট দেবেন এখানে বিভিন্ন রকম কিন্তু মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত বাদাম জিলিপির দোকান সমস্ত রকমই দোকান থাকে। তো তাদের কিন্তু সেই সেটা কিন্তু কাজ কিন্তু চলছে। এই ডান দিকটা যে দেখতে পাচ্ছ, এই ডান দিকে কিন্তু মেনলি কিন্তু মাছের মেলা যে মেলাটা বসে, যেখানে কিন্তু আসলে কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন রকম সমস্ত বড় বড় সাইজের ইউনিক ধরনের মাছ যেগুলো কিন্তু সাধারণত কিন্তু আমরা বাজারে দেখতে পাই না, সেই সমস্ত মাছ যেখানে কিন্তু এক একটা মাছের ওয়েট কিন্তু 20 থেকে 30 কিলো, 40 কিলো, 50 কিলো, ইভেন 60 থেকে 80 কিলো, প্রায় 100 কিলো ওজনের মাছ কিন্তু এখানে থাকে। তো সেই সমস্ত যে মেলা যে প্রাঙ্গণ যেখানে মাছের মেলা হয় সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কাজ চলছে। এখানে দাদারা দেখতে পাচ্ছ যে মাছের যে মেলা বসবে তার কিন্তু টোটাল যে স্ট্রাকচার প্যানেলগুলো কিন্তু বানাচ্ছে। এইগুলো কিন্তু আগামী দিন কিন্তু সমস্ত বড় বড় সমস্ত দোকানপাট বা যে সমস্ত মাছগুলো ইউনিক ধরনের মাছ তোমরা আসলে দেখতে পারো সেই সমস্ত দোকানপাট যেগুলো বলবে সেই জায়গা এই জায়গাগুলো কিন্তু কাজ চলছে। এখানে অলরেডি ঢুকেই কিন্তু তোমরা প্রথমে দেখতে পারো এখানে কিন্তু একটা অলরেডি দোকান কিন্তু সেটা কিন্তু রেডি করা হয়ে গেছে দেখতে পারছো। এবং এর পাশাপাশি আরো যে সমস্ত যারা বলছে তারা কিন্তু তাদের বাস বেঁধে তাদের যে বসার জায়গাগুলো সেগুলো কিন্তু তারা তৈরি করছে। একটা যে কমিটি আছে সেই কমিটির তরফ থেকে কিন্তু একটা বর্ডার লাইন করে দেওয়া হয়েছে এবং তার বাইরে থেকে কিন্তু সমস্ত পাশাপাশি কিন্তু দোকানপাট বসবে। মানে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসে কিন্তু দোকানপাট যেমন দিতে, তেমন কিন্তু বিভিন্ন জেলা থেকে মানে দর্শকরাও কিন্তু আসে তারা এই মেলাটাকে উপভোগ করার জন্য। এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে পিকনিক হয়, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন জায়গাতে হয়। এই চারিদিক দিয়ে কিন্তু টোটাল মাছের দোকানগুলো থাকে এবং এইভাবে কিন্তু সমস্ত কিন্তু আগামী দিনে আসলে কিন্তু তোমরা দেখবে দোকানপাট বসছে মাছের। এবং এই যে মাঝের রথে এখানে কিন্তু মাছের দোকানের পাশাপাশি এখানে আরো বিভিন্ন রকম ফল সবজি বিভিন্ন রকম দোকানপাটও কিন্তু বসে থাকে, চাল ডাল সমস্ত রকম কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সমস্ত দোকানপাটও কিন্তু এই টোটাল যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটার মধ্যে কিন্তু বসবে। মানে এখন এখানে যেমন ফাঁকা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগামীকাল আসছে কিন্তু সম্পূর্ণটাই দেখতে পারবে কিন্তু ভর্তি হয়ে থাকবে এবং এখানে লোক মানে গম গম করবে সেরকম আসলে দেখতে পাবে। তারা আমার চাইনিজ রেস্টুরেন্ট, তো এখানে কিন্তু বিভিন্ন খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। এবং এই সামনে ঠিক দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান এবং তার ঠিক উল্টো দিকে আসলে কিন্তু তোমরা দেখতে পারো যেটা তোমাদেরকে বলছে মেলা, যেটা জিলিপি বা বাদাম বা যেগুলো ছাড়া কিন্তু মেলা কমপ্লিট হয় না সেই সমস্ত দোকানপাটও কিন্তু এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি সেই সমস্ত দোকানপাট বসে গেছে এবং তারা তাদের খাবার কিন্তু অলরেডি রেডি করতে শুরু করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বাদাম থেকে শুরু করে গজা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত দোকানপাট সেগুলো কিন্তু অলরেডি বসে পড়েছেন এবং তারা কিন্তু তাদের সমস্ত যে তোমরা আসলে যে বাদাম যেগুলো কিনতে চাইছো সমস্তটাই কিন্তু পেয়ে যাবে এবং সেগুলো কিন্তু প্রস্তুতি কিন্তু অলরেডি তুলবে। তো এই মাঠটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূলত কিন্তু মাছের যে দোকানপাটগুলো বসে এবং তার ঠিক উল্টো দিকে তোমরা আসলে দেখতে পারবে এখানে কিন্তু যে বিভিন্ন দোকানপাট বসে এবং এখানে কিন্তু কিছু মানে যারা বাচ্চারা আসবে তারা কিন্তু আসলে কিন্তু বিভিন্ন এই যে নাগরদোল্লা বা বিভিন্ন রকম সমস্ত রাইড কিন্তু সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু আসলে তোমাদের বাড়ির যে সমস্ত বাচ্চারা যারা আসবে তারা কিন্তু আসলে কিন্তু এই রাইডগুলো কিন্তু চড়তে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে জাম্পিং একটা টোটালটা রেডি করা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং এখানে যে কাঠের নাগরদোলা মানে যেহেতু একদিনের মেলা সেখানে বিশাল আহামরি বড় কিছু আসে না, সেখানে কিন্তু কাঠের যে নাগরদোলা সেটাই কিন্তু মূলত আসে। তো দেখতে পাচ্ছি সেই কাঠের নাগরদোলা কিন্তু সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং এর পাশাপাশি কিন্তু আরো সমস্ত বিভিন্ন বাচ্চাদের সমস্ত যে খেলনা গাড়িগুলো চারা সেগুলো কিন্তু সব এসেছে এবং এগুলো কিন্তু সেটা রেডি হচ্ছে। আগামীকাল যে এই মাছের মেলাকে কেন্দ্র করে মেন পিকনিক দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু এসে পিকনিক করে, তারা কিন্তু মূলত কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছে এই যে বাগানগুলোতে আম বাগান, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু মূলত কিন্তু পিকনিক করে থাকে। তো দেখতে পাচ্ছি এই টোটাল যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ আমবাগান, এই টোটাল যে আমবাগানে কিন্তু তারা দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু সবাই কিন্তু এখানে পিকনিক করে থাকে। তো বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট যেখানে আসতে আমরা চাউমিন এগুলো থেকে শুরু করে বিভিন্ন রকম দোকানপাট তোমরা দেখতে পারবে, সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবে। ওইদিকে যে দোকানপাটগুলো দেখালাম এবং এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, তার বাদিকের যে জায়গাটা রয়েছে বাগানটা সেই বাগানেও তো কিন্তু অনেক কিন্তু দোকানপাট বসছে মেলা
তো সেই দোকানপাটগুলো কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু তারা তাদের দোকানপাটগুলো গুছিয়ে নিচ্ছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু তাদের সমস্ত সেটা কিন্তু রেডি করে নিচ্ছে। তা দেখতে পাচ্ছি সেই দোকানপাটগুলো মানে মেনলি কিন্তু একদিনের জন্যই মেলাটা, সেখানে কিন্তু আহ একদিনের জন্য কিন্তু এত রকম সমস্ত ব্যবস্থাপনা এবং এত কিন্তু যে মন্দিরকে কেন্দ্র করে যে 518 বছরেরও বেশি প্রাচীন মন্দির, সেই মন্দিরটা চলো ভিতরে তোমাদেরকে এবার এন্ট্রি করে এবং সেখানকার গিয়ে সেখানকার যে সেবায়িত আছেন তাদের মুখ থেকে তোমাদেরকে মন্দির সম্বন্ধে কিছু যে ইতিহাসগুলো রয়েছে সেগুলো তো মন্দিরের ভিতরেরকার টোটাল প্রস্তুতি কি আছে শেষ মুহূর্তে, চলো সেটাও তোমাদের কাছে। শ্রী শ্রী রাধামোহন জিউ শরণায় শ্রী শ্রী শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী স্বর্ণোৎসব উত্তরায়ণ মেলা, কৃষ্ণপুর ঠাকুরবাটি, দেবানন্দপুর, হুগলি। তো চলো এবার মন্দিরের ভিতর দেখে কিন্তু আমি এন্ট্রি করছি। এবং এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু পুজোর যে ভোগের প্রসাদের যে প্রস্তুতির কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ জোর কদমে করছেন এখানকার যারা আছেন। আচ্ছা এগুলো কি সব ঠাকুরের ভোগের প্রসাদ হচ্ছে নাকি? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু ঠাকুরের যে ভোগের প্রসাদ সেগুলো কিন্তু কাজ কিন্তু তৈরির কাজ কিন্তু চলছেন। এই মাসিমারা কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ রেডি করছেন এবং ঠিক তার সামনে ডান দিকে দেখতে পারবে এখানে হচ্ছে ভোগ বানানোর যে ঘর, সেই ঘর এই ডান দিকে। এখানে দেখতে পাচ্ছ এই যে মন্দিরের যে মূলত আগামী দিন যে পুজোকে কেন্দ্র করে যে উৎসব তার যে মালপো যে ভোগ দেওয়া হবে সেই মালপো প্রসাদের ভোগ কিন্তু এখানে কিন্তু অলরেডি তার রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু এগুলো কিন্তু ভাজা করা হবে। বন্ধুরা এখানে এসে এই মন্দিরেরই যে ভোগ হচ্ছে প্রসাদ সেখানকার যে রাঁধুনি আছেন ওই কাকার সঙ্গে একটু দেখা গেল। তো প্রথমে জানি নমস্কার কাকা। হ্যাঁ, নমস্কার নমস্কার। তো আপনার নামটা কি? আমার নাম সমীর। আপনার দুপুরবেলায় 50-60 জন খাবে, তার জন্য আপনার ভাত, ডাল, ফুলকপি তরকারি, বাঁধাকপি তরকারি, সাঁতরা, চাটনি এসব রান্না হচ্ছে। এসব রান্না হওয়ার পরে আপনার ভোগের নিবেদন হবে, তার জন্য আপনার বোঁদে তৈরি হলো, বোঁদে রস দেওয়া হয়ে গেছে। এসব কাজ মেটানো হয়ে গেলে উনুন নিকিয়ে একদম পরিষ্কার করে মালপো ভাজা হবে। হ্যাঁ, মালপো ভাজা হওয়ার পরে আপনার কালকের জন্য আপনার ভোগ নিবেদন হবে। সব জাতিদের ভোগের হিসেবে প্রসাদ হিসেবে আপনার মালপো আর বোঁদে দেওয়া হবে। আর আপনার খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পালং শাক চচ্চড়ি, চাটনি, হ্যাঁ, এবং বসিয়ে খাওয়ানো হবে দুপুরবেলা, মানে এটা কি আগামীকাল? আগামীকাল। মানে আগামীকাল যত ভক্তরা আসবে সবাইকে খাওয়ানো হবে? সবাইকে ওটা কি বসিয়ে খাওয়ানো হয়? বসিয়ে খাওয়ানো এটা কি প্রত্যেক বছরই একই কথা? প্রত্যেক বছরই একই কথা। এই নিয়মে চলে আসছে? এই নিয়মই চলে আসছে। তো এর সামনেই হচ্ছে যে মূল মন্দির, যে মন্দিরকে কেন্দ্র করে কিন্তু যে মূলত পুজোটা হয়। তো চলো তোমাদের একদম কাছ থেকে উঠে দেখাই। এই যে তো মূল মন্দিরের একদম গর্ভ গিয়ে আসলে তোমরা দেখতে পারবে এরকম কিন্তু রাধা মাধবের কিন্তু একজন মূর্তি রয়েছে। বন্ধুরা ফাইনালি আমি এসে এখানকার মন্দিরের যিনি মূল সেবায়িত তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো নমস্কার। নমস্কার। আপনার নামটা কি প্রথমে? আমার নাম ইন্দ্রনীল চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানকার মূল সেবায়িত? হ্যাঁ, আমি আছি, আমার দাদা আছে। এটা হচ্ছে আপনার রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটে এটা। আচ্ছা আচ্ছা। এই মন্দিরটা এটা আপনার ওনাদের যে বংশের যে কুলদেবতার মন্দির। রঘুনাথ দাস গোস্বামীর বাবা হিরণ্যময় দাস গোস্বামী এবং গোবর্ধন দাস গোস্বামী ওনার বাবা এবং জেঠু, ওনাদের যে বংশের কুল দেবতা এই রাধাকৃষ্ণ হচ্ছে ওনার কুল দেবতা। উনি রঘুনাথ দাস গোস্বামী পরে ওখানে গৌমিতা আছে এবং গোপাল আছে, পরে উনি বিগ্রহ দুটো উনি পরে প্রতিষ্ঠা করেছেন। খুব অল্প বয়সে উনি সংসার ত্যাগ করেছিলেন, ওনার বিবাহ হয়েছিলেন, বিবাহ দিয়েছিলেন। খুব সুন্দরী এক স্ত্রী ছিলেন
এবং ওনার স্ত্রী পরবর্তীকালে ওনার স্ত্রী ওনাকে বলেছিলেন ঠিক আছে তোমাকে তো ঘরে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, তো তুমি যাও নীলাচলে মহাপ্রভু এসেছেন, তুমি চলে যাও মহাপ্রভুর কাছে নীলাচলে। তো উনি নীলাচলে চলে গিয়েছিলেন, গৃহত্যাগ করে নীলাচলে গিয়ে উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে উনি একবার বাড়ি ফিরে এসেছিলেন। তো বাড়ি যেহেতু জমিদার বংশের ছেলে, বাড়ি ফিরে এসেছেন, সেই কারণে এখানে একটা উৎসব মতন হয়েছে। তো এখানকার তখনকার যারা বড় বড় পণ্ডিতরা ছিলেন বা মহাত্মারা ছিলেন, ওনারা বিশ্বাস করেন যে মহাপ্রভুর সাথে ওনার দর্শন হয়েছেন। তো ওনারা পরীক্ষা নিতে চেয়েছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন হ্যাঁ ঠিক আছে আমি পরীক্ষা দেবো, বলুন কি চাই। বললো আমরা অসময় এই সময় এইখানে আমরা ইলিশ মাছ খাবো আর আমের টক খাবো। এখানে একটা পুকুর আছে, মন্দিরেরই পুকুর আছে, এখন পুকুরে যাওয়ার মতন পরিস্থিতি নেই এখন বর্তমানে। তো ওই পুকুর থেকে পাশে জেলেপাড়া আছে, ওখান থেকে জাল নিয়ে এসে পুকুরে জাল দেওয়াতে দুটো জোড়া ইলিশ উঠেছিল পুকুর থেকে। আর এখানে একটা আম গাছ ছিল, আম গাছটা এখন আর নেই। আম গাছটা একটা গাছে দু রকম আম, সেই সময় আম ওই গাছ থেকে আম পাড়া হয়েছিল। আম পেড়ে একটা ওই পিকনিক মতন করা হয়েছিল। তো সেইটা তখন সাধু সন্ন্যাসীরা বা মহাত্মারা যারা ছিলেন ওনারা তো মাছ ফাছ খেতেন না, ওনারা নিরামিষ ভোজী ছিলেন। তো যত পাড়ার যত প্রজারা ছিলেন সবাইকে নিয়ে একটা পিকনিক মতন আনন্দ উৎসব যেটা বলে, তো আনন্দ উৎসব মতন হয়েছিল। তো সেই থেকে প্রচলিত হয়ে আসছে এই আনন্দ উৎসবটা, মাছের মেলা সেই তখন থেকে চলে আসছে। তখন মেলাটি চলছে আপনার এই বছর 519 519তম বছর মেলা। আচ্ছা, এই সকালবেলা মন্দির কখন খোলা হয় প্রতিদিন? 7টার সময়, এবং মন্দির বন্ধ থাকে কখন? 7টা থেকে 1টা, আবার 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে মন্দির, 4টের পর আবার সন্ধ্যে 7টা। সন্ধ্যা আরতি হয়, তখন মন্দির বন্ধ হয়। ভক্তদের উদ্দেশ্যে বার্তা আমার, আসুন সবাই আসুক, সবাই এখানে আসুক, এটা মন্দির সবার জন্য খোলা আছে। এবং এই মেলাটাকে উপভোগ করবে নাকি সবাই? মেলার দিন আসুক, পয়লা মাঘ আমাদের এখানে যে অনুষ্ঠান হয়, মেলার দিন আসুক, সবাই মেলা উপভোগ করুক, সুস্থতা ভাবে বাড়ি ফিরে যাক এই কামনায় করি ভগবানের কাছে। ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে শুনিয়ে দিলাম এখানকার যিনি মূল সেবায়িতা, তার মুখ থেকে মন্দিরের যে ইতিহাস এবং কেন এখানে যে মেলাটা হয়, যে মন্দিরের কেন্দ্র, সবটাই তোমাদেরকে বলে দিলেন উনি সুন্দরভাবে। তো দেখুন, এই যে মন্দির থেকে আমি বেরোলাম, বেরিয়ে এসে কিন্তু এই বাঁদিকে দেখবে একটা বাঁধানো খুব সুন্দর ঘাট রয়েছে এবং এর পাশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে আমাদের কিন্তু সে সরস্বতী নদী। মানে এটা কিন্তু এখন কালের নিয়মে কিন্তু এখন তারা সে নাব্যতা নেই, মজে গেছে অনেকটাই। কিন্তু এই নদীর ওপার থেকে শুরু করে বা ওই দিক থেকে শুরু করে কিন্তু মানে আগামীকাল যারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা কিন্তু আসলে কিন্তু পিকনিক এখানে করতে পারবে, দূর দূর থেকে যারা আসছে। তো সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই পাশে পিকনিকের যে স্পটগুলো, সেই জায়গাটা এপার থেকে দেখতে পাচ্ছ ডান দিকে যে ফাঁকা জায়গাগুলো, সেগুলোতে তারা যারা আসছে দূর দূরান্ত তারা কিন্তু পিকনিক করে থাকে। বা তোমরা যারা আসতে চাইছো তারা এসে কিন্তু পিকনিক করতে পারবে। বা ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ টোটাল যে জমিগুলো ফাঁকা, সেই জায়গাগুলোতে কিন্তু পিকনিক হয়ে থাকে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ নদীর উপরে কিন্তু যে সরস্বতী নদী যে খালটা, সেই খালের উপরে কিন্তু এটা সাঁকো বানানো হয়েছে। এটা কিন্তু গত বছর তোমাদেরকে দেখিয়ে গেছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে কি ঠিক আজকে মানে মেলার আগের দিন প্রস্তুতি কতদূর সেটা তোমাদের দেখিয়ে গেলাম। তো তোমরা কারা কারা এবছর কিন্তু কেষ্টপুর মানে নাদি সপ্তগ্রাম দেবানন্দপুর কেষ্টপুরের যে মাছের মেলা কারা কারা এবছর আসছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। এবং কে কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি পৌষ সংক্রান্তির দিন যে ব্যান্ডেলের আদি সপ্তগ্রাম মানে দেবানন্দপুর যে কেষ্টপুরের যে মাছের মেলা, যার বয়স কিন্তু 518 বছর, মানে এবছর 519তম মেলা হতে চলেছে, যেটা কিন্তু আগামীকাল মানে পয়লা মাঘের দিন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো তার আগের দিন তোমাদেরকে এখানে আমি নিয়ে গিয়েছিলাম, এখানে টোটাল যে মেলার যে প্রস্তুতি শেষ মুহূর্তে সেটা তোমাদেরকে দেখালাম, কিভাবে তোমরা আসবে তার টোটাল রুট গাইড আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আশা করি আপনারা সেটা সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা। এবং এরপরও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আমি তো তোমাদেরকে কথা দিয়েছি, আমি আগামীকাল মানে এখানকার যে মাছের মেলা, যার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত বা দর্শনার্থীরা এখানে এসে থাকে, তো সেই মেলাটাকে অবশ্যই তোমাদের দেখাবো। যদি তোমাদের দেখতে হয় কিন্তু এই ভিডিও তোমাদেরকে বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিতে হবে। তো চলো,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি কিন্তু আগামীকাল এই মাছের মেলার সম্পূর্ণ ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আগামীকাল আমাদের দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।